এত টাকা ইনকাম করলাম মানে এক মাসে, ওটা ছিল আমার ধারণার বাইরে। ভিডিওটা 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। ওইটা থেকে আমার জার্নি শুরু। কেউ কি কোনো মজা নিয়েছে? অনেকে অনেক ধরনের আজে বলতো যে কি করতেছে, পাগল ছাগল মানুষ, খালি পাগলামি করে, কি বানায় না বানায়। কিন্তু যখন হচ্ছে একটা ভালো সাকসেসফুল আসে তখন থেকে সবাই অনেক সম্মান করে, অনেক অনেক। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি। আজকের জয় পরাজয়ের গল্পে আমরা শুনব সাহস ও অনুপ্রেরণার গল্প। আমি শিলা আক্তার স্নেহা। আমাদের আজকের অতিথি সবার প্রিয় মিরাজ আফ্রিদি। ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা ভাই, কথা না বাড়িয়ে আমরা আসলে মূল গল্পে যেতে চাচ্ছি। শুরু থেকে যদি বলবেন। শুরু থেকে বলতে আমাকে তো সবাই চিনে মিরাজ আফ্রিদি নামে, কিন্তু আমার একটা হিডেন নাম আছে যেটা হচ্ছে মিরাজুল ইসলাম। এটা হচ্ছে আমার ডাক নাম, মিরাজুল ইসলাম। তো আফ্রিদি ভাইয়ের কাছ থেকে ইন্সপায়ার হয়ে মিরাজ আফ্রিদিটা দেয়া আর কি। ও আচ্ছা, জাস্ট শুধু আফ্রিদি টুকু। আপনার বেড়ে ওঠাটা কোথায়? গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার পাবনা জেলার আটঘরিয়া থানা লক্ষ্মীপুর ইউনিয়নে। আর আমার বাসা হচ্ছে ওখানে আর কি। গ্রামে ছোটোবেলা থেকে ওখানে বেড়ে ওঠা। তো প্রথমত আমার আসলে লাইফটা এত সহজ ছিল না। এখন যতটা সহজভাবে চলতে পারতেছি তখন তো এতটা সহজ ছিল না, কারণ গ্রামের মানুষ ওরকম বুঝতো না। অনেকে এরকম কথা বলতো, আমার মনে আছে যখন আমার বয়স মেবি 7 বছর বা 8 বছর এরকম, যে ওর কেন জন্ম হয়েছে, ওর জন্ম হওয়াটা চাই না হওয়াটাই ভালো ছিল। আবার অনেকে বলতো যে ও পড়াশোনা করে কী করবে। যখন স্কুলে যাইতাম অনেকে আজে বাজে কথা বলতো মুরব্বীরা, যে ও পড়াশোনা করে কী করবে, ঢাকায় গিয়ে রাস্তায় ফুটপাতে ভিক্ষা করলেই হয়, পড়াশোনা করে কোনো লাভ নাই, সমাজের বোঝা হয়ে থাকবে। এরকম অনেক কথা শুনতে হয়েছে লাইফে। আচ্ছা, তো নর্মালি যখন আপনি ছোট থেকে বড় হয়েছেন, যখন বোঝার বয়স হয়েছে আপনার, তখন আপনার কীরকম লেগেছে যে মানে আমি এভাবে চলছি বা আমি এভাবে জীবনযাপন করছি, আপনার কাছে কেমন লাগতো? আমি তখন যখন এই কথাগুলো বলতো, তখনও তো বলতো, যখন এই কথাগুলো বলতো আম্মুর কাছে গিয়ে কান্না করতো, আম্মু আল্লাহ আমাকে কেন 2টা হাত দেয় নাই, বলো তো আমি কী দোষ করছি। আম্মু অনেক কান্না করতো যে তুমি চিন্তা করো না, যে আল্লাহ তোমাকে হয়তো এর পরিপ্রেক্ষিতে ভালো কিছু রাখছে, তুমি ইনশাল্লাহ জীবনে অনেক ভালো কিছু করতে পারবা, তুমি পড়াশোনাটা করো। আম্মু অনেক কান্না করতো আমার নিয়ে, যে আসলে আমার 2টা হাত নাই, আমি কী করবো। আমারকে নিয়ে সব থেকে বেশি টেনশন করতো আমার মা, কারণ আমার মা চিন্তা করতো যে এখন না হয় আমি বেঁচে আছি, ওর আমি সব কিছু করে দিচ্ছি, ওকে ওর পাশে থাকতেছি, কিন্তু আমি যখন মারা যাব তখন ওকে কে দেখবে, মানে এই চিন্তাটা সব সময় সে করতো আর কি। আচ্ছা, জন্মের পর কি তাদের কোনো রিয়াকশন ছিল কিনা? জন্মের পর আম্মু খালি কান্না করছে সবসময়। আম্মু বলতো যে তুমি সবসময় খালি কান্না করতাম যে কেন ওর তোমার এই অবস্থা হইলো। এলাকার মানুষ অনেক রকম কথা বলতো যে ওই আপনার চন্দ্রগ্রহণ নাকি বলে, চন্দ্রগ্রহণ বলে, সূর্যগ্রহণ। মানে গ্রামের মানুষ তো সহজ সরল, ওনারা এইগুলা বিশ্বাস করে যে এরকম কোনো কিছু হয়েছে বা এর কারণে ওর 2টা হাত নাই। তো এটা নিয়ে বেশিরভাগ হচ্ছে নিজের গ্রামের মানুষগুলোই বেশি এফেক্ট পড়তো আর কি। আচ্ছা, তো আপনার কি মনে হয় এটা কি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কোনো ইফেক্ট? না, আমি মনে করি যেটা আল্লাহ পাক আমাকে দিয়েছে হয়তো ভালো কিছুর জন্যই দিয়েছে। আর এটা আমার বিশ্বাস হয় না, কারণ এটা আল্লাহর সৃষ্টি, তো এটা তো আমাদের হাতে না, এটা তো সব থেকে বড় কথা। আচ্ছা, তো এরকম কি কোনো ডাক্তারের সাজেশন নেওয়া হয়েছে কিনা যে কেন হয়েছে? হ্যাঁ, এইটা হচ্ছে আম্মু আমাকে বাংলাদেশে এমন কোনো হসপিটাল নাই যেখানে আমাকে নিয়ে যায় নাই। ঢাকা পঙ্গু হাসপাতাল, যেখানে গেলে আমার আম্মু চাইছে কি যেমন করে হোক আমি 2টা হাত লাগাবো, কিন্তু তখন তো এটা ছিল না যে আমার হাতটা লাগানো যাবে। এখন তো হয়েছে অনেক প্রযুক্তির উন্নতি হয়েছে, এখন তো হাত লাগানো যায় আমাদের যাদের 2টা হাত নাই, কিন্তু তখন তো এরকম ছিল না। তো ওই সময়টা আম্মু অনেক চেষ্টা করছে, বাট পারে নাই। আচ্ছা, তো এখন কি কোনো চেষ্টা করেছেন? এখন আসলে আমি ওটা ট্রাই করতে চাচ্ছি না, কেন আমার এমনি আমি ভালো আছি, কারণ আমার 2টা হাত নাই, আমি পা দিয়ে সব কাজই করতে পারি। আমার এটাই আমার কাছে মনে হয় যে আমার মনে হয় আমার 2টা হাত আছে। কোনো সময় আমার মনে হয় না, সত্যি কথা বলতে, কেউ যদি আক্স না করে যে আপনার 2টা হাত নাই কেন, তাছাড়া কোনো সময়ের জন্য মনে হয় না আমার 2টা হাত নাই। আমি মনে করি আমার পা 2টি আমার হাত, এবং পা দিয়ে সব কাজ আমি করি, এভরিথিং। সব কিছু করা শিখেছে আমার বড় বোন। আমার বোন একটাই, ও আমাকে সব কিছু শিখেছে, পা দিয়ে লেখা, পা দিয়ে খাওয়া। ও আমাকে বলতো কি, শোন এখন না হয় আম্মু বাঁচে আছে, আমি সাথে আছি, আমি তোরে দেখতেছি, আম্মু তোরে দেখতেছে, যখন তুই বড় হবি তখন তোরে কে দেখবে, পড়াশোনা করবি, বাইরে যাবি, তখন তোকে কে দেখবে। এই সাজেশনটা আসলে কত বছর বয়সে দেওয়া হয়েছে? তখন মেবি আমার ওই 7-8 বছর, আমার মনে আছে 6-7 বছর এরকম। 6-7 বছর অনেক ছোট, অনেক ছোট, কিন্তু আমার মনে আছে।
আচ্ছা, তো ওই সময় থেকে আপনি এটা প্র্যাকটিস করছেন? হ্যাঁ, ওই সময় থেকে। যখন মেইন প্রবলেমটা ছিল আমার হচ্ছে ওয়াশরুম করার পর যে পানি খরচ করাটা, এটা আমি তখন তো পারতাম না। আমি 10 বছর পর্যন্ত 11 বছর পর্যন্ত পারতাম না। তো আম্মু কি করবে মানে উনি চিন্তা করে পায় না যে আম্মু অসুস্থ থাকতো সবসময়, সে খুবই টেনশনে থাকতো যে আমি কেমনি কী করবো, কী করলে ভালো হবে। সে অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলো কি, যে ট্যাপ আছে না, মানে আমাদের মানে তখন তো বাথরুম ছিল হচ্ছে আপনার স্ল্যাপের আর কি, মানে গ্রামে যে বাথরুমগুলো থাকে। আম্মু কী করলো, বাথরুমের সামনে একটা চাউলের ড্রাম আছে, ড্রামের সাথে ট্যাপ লাগাই দিল। ওই ট্যাপে তুমি আমাকে বললো তুমি দেখো তো পারো কিনা পা দিয়ে। তো প্রথমবার পারলাম না, 3-4 দিন অনেক কষ্ট হইলো। তারপর আম্মু আর আপু মিলে দুজনে শিখাই দিলে এরকম করো, তুমি পারবো। তারপর ধীরে ধীরে এখন A to Z কাজ পা দিয়ে সব কিছু আমি করতে পারি। তো ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো হাঁটা শিখছেন মনে হয় অনেক দেরি করে। রাইট। আমার হচ্ছে যখন মানে ছোটোবেলা থেকে আমি হাঁটতে পারতাম না। এটা আমার একটা পায়ে প্রবলেমের কারণে আম্মু যদি আমাকে হাঁটাইতে যাইতো, আমি মানে পড়ে যাইতাম, হাঁটতে পারতাম না। প্রায় 5 বছর পর্যন্ত আমি তো হাঁটতেই পারি নাই, মানে ঘসকায় হাঁটছি। তো এর জন্য আম্মু আরও বেশি টেনশন। আসলে আমার লাইফটা মনে হয় যে অনেক সহজ আমার এখন মনে হয়, কিন্তু আসলে আমি খুব কষ্টে বড় হয়েছি। তো যখন আমি হাঁটতে পারতাম না, আম্মু অনেক টেনশনে ছিল যে কী রে, আমার ছেলের 2টা হাত নাই, আবারও হাঁটতে পারে না, তাহলে ওকে নিয়ে আমি কেমনে কী করব। তো তখন হচ্ছে মানে এটা আসলে বিশ্বাস আমরা অনেকে করে, আবার অনেকে করে না। তো আম্মুর একদিন স্বপ্নে আসে যে তুমি একটা ছাগল হচ্ছে একটা হাফিজে মাদ্রাসায় একটা ছাগল দাও, দেখবে তোমার ছেলে আস্তে আস্তে হাঁটা শিখবে। তারপর আম্মু একটা ছাগল আমাদের একটা মাদ্রাসায় দান করার পর প্রায় 2 মাস পর থেকে আম্মু হাঁটানোর চেষ্টা করে, মানে এক পাশে আপু ধরে, এক পাশে আম্মু ধরে, দুজন 2 পাশে ধরে। আর তখন আমার 6 বছর বয়স, তাও আমি হাঁটতে পারতাম না। দুজন 2 পাশে ধরে হাঁটাইতো আর কি, টুক করে, মানে ধীরে। আচ্ছা, নিজে কখনো চেষ্টা করেননি হাঁটার? তখন তো মনে নাই ওইরকম চেষ্টা করছি কিনা। আচ্ছা, তারপর ধীরে ধীরে হাঁটা শিখলাম আর কি। তো হাঁটা শিখতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, শুধু তারাই ধরে আর কি হাঁটিয়েছে, এমনি অন্য কোনো বিকল্প কোনো পথ নেননি? না, তখন তো গ্রামের মানুষ ওইরকম আসলে ওইরকম ছিল না, বা যে আগে এখন তো বাচ্চাদের হাঁটার জন্য যে গাড়ি, তখন তো ওইরকম গাড়িও ছিল না। আচ্ছা, তো আপনি বললেন যে আপনার মা আর আপনার বোন মিলে আপনাকে হাঁটা শিখিয়েছে, তো আপনার বাবা, মানে বাবা কোনো হেল্প করেনি? বাবা আসলে কখনো আমি দেখি না যে বাবার হেল্প কখনো পাইছি, বা বাবার আদরটা কাকে বলে এটা আসলে বলা ঠিক না। তারপরেও আমার আব্বু একদম মানে উনি একটু অন্য ধরনের মানুষ। উনি এমনি আমাকে ভালোবাসতো, কিন্তু কখনো যে সাপোর্ট করা, বাবা হিসেবে ছেলেকে আদর করা, আমার কখনো মনে পড়ে না আমার বাবা আমার মাথায় হাত দিয়ে কখনো দোয়া করছে বা কপালে একটা চুমু দিছে। আমার মা আমাকে অনেক ভালোবাসছে। আমি যখন বিয়ের পরও আমার মা আমি আমার মায়ের কাছে থাকছি মানে অনেক সময়। যে আমার মা বলে কি, যে আমার মনে হয় কি, বাবা তুই এখনও আমার কাছে সেই ছোট্ট মিরাজ, মনে হয় যেন আমি এখনও তোকে মানে জড়াই ধরে শুয়ে থাকি। মানে সে আমাকে অসম্ভব ভালোবাসছে। আমার বোনও তাই, আমার ভাইও ভালোবাসছে, কিন্তু বাবার ভালোবাসা আসলে এইভাবে পাই নাই। তার কি এরকম কোনো আছে কিনা যে শারীরিক প্রতিবন্ধকতার কারণে? না, এটার জন্য না। সে আমাদের 3 ভাই বোনকেও কখনো ওইভাবে ভালোবাসা দেয়নি, বা মানে সে ছোটোবেলা থেকে তার বাবা মা মারা যায় আর কি, সে অন্যের বাসায় কাজ করে মানুষ হয়। তো ওই মানে বাবা মার যে একটা ভালোবাসা উনি ওইটা পায় না, এই জন্য উনি ওইটা বুঝে না আর কি। তো ছোটোবেলা থেকে উনি দেখে আসছি যে কখনো ওইভাবে যে আদর করা, বাবা হিসেবে যে একটু ভালোবাসা, কাছে টেনে নেওয়া, এগুলো কখনো পায় না। কিন্তু যখন যেটা চাইছে মানে সে দিছে, কিন্তু কখনো যে বাবা হিসেবে একটা দায়িত্ব, তার ভালোবাসাটা, ওইটা কখনো পাই নাই। আচ্ছা, বাবা কি এখন আছে? হ্যাঁ, আম্মু মারা গেছে আপনার 3 বছর হলো, আব্বু এখনো বেঁচে আছে। আপনার মানে ভাই বোন কয়জন? আমরা হচ্ছে 2 ভাই 1 বোন। ভাইয়া বড়, বোন মেজো, আমি সবার ছোট। আচ্ছা, ছোট ভাই হিসেবে তাহলে একটু আদরটা বেশিই পেয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো তারা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, তারা দুজনেই স্বাভাবিক, তাদের কোনো প্রবলেম নেই? না। আচ্ছা, তো আপনার যে এই অবস্থা, আপনার যে আত্মীয় স্বজন কেউ কিছু বলেছে? অনেকেই তো অনেক ধরনের কথা বলতো। আসলে ফ্যামিলিতে আমি কারোর কখনো সাপোর্ট পাইনি, আমার আম্মু আর আমার বোন ছাড়া কখনো কারোর সাপোর্ট এভাবে পাইনি আসলে। শুধু আমার লাইফে যখন ইন্টারে ভর্তি হলাম, তখন থেকে অনেকের সাপোর্ট পাইতাম। ক্লাস 8-এর পর থেকে সবার সাপোর্ট পাইতাম। বাট এর আগে আমি আমার ফ্যামিলি ছাড়া তেমন কারোর এরকম সাপোর্ট পাইতাম না। তার মানে আপনার ভাইও আপনাকে কোনো সাপোর্ট করেনি? ওইভাবে আসলে ভাইয়া ওইভাবে আব্বুর মতো ওইভাবে বুঝে নেই, ওইভাবে সাপোর্ট করে নেই। মেইন সাপোর্টটা করছে হচ্ছে আমার বোন আর আমার আম্মু। আচ্ছা, তো আত্মীয় স্বজনের যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, মানুষের সাধারণত আত্মীয় স্বজনের সাথে অনেক ভালো সম্পর্ক থাকে, হয় বাবার দিক থেকে নয় মার দিক থেকে। তো সেই ক্ষেত্রে আপনার কোনটা?
মায়ের দিক থেকে। তারা কিভাবে আপনাকে আসলে সাপোর্ট করেছে? সাপোর্ট বলতে আমার খালা, তারপরে আমার নানি সবাই অনেক ভালোবাসতো আমাকে ছোটোবেলা থেকে। ওরা আমাকে খুব ভালোবাসতো। আমার নানি আমাকে খুবই ভালোবাসতো। আমার ছোটো খালা, মেজো খালা দুজনেই। বড় খালা তো মারা গেছে আমার জন্মের পরই, তো ওইভাবে বড় খালার ভালোবাসা পাইনি। বাট আমার নানির ফ্যামিলি সবাই অনেক ভালোবাসছে। প্লাস হচ্ছে আমার বড় কাকা আমাকে সব থেকে বেশি ভালোবাসছে। তাছাড়া এরকম কারোর ভালোবাসা আসলে পাই নাই। আচ্ছা, তো আপনার আপন মানুষদের মধ্যে কটু কথা কে বলেছে? এটা আসলে বলাই লাগবে, মানে এটা না বলি। সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি ছাড়া বাইরের ফ্যামিলিতে অনেকে অনেক ধরনের কথা বলতো। আমার ভাইও মাঝে মাঝে বলতো। আচ্ছা, নাম না বলি, জাস্ট কি বলেছে সেটা শুনতে চাচ্ছি। আমার মানে বড় কাকা বা মেজো কাকার ছেলেরা কিছু কথা বলছে, যাই হোক, যে সেটা বলি যে তুই কি জন্য তোকে আল্লাহ পাঠাইছে, অনেক এরকম কথা বলতো আর কি। মানে নিজের ফ্যামিলি বা আমার বংশের লোক একটু কমই বলতো, কিন্তু বাইরের লোকটা বেশি বলতো। আচ্ছা, নর্মালি তো দেখা যায় যে গ্রামের মানুষ সবকিছু কিন্তু অবজার্ভ করে, তো সেই ক্ষেত্রে কারো একটা কিছু খুঁত থাকলে সেটা নিয়ে বারবার কথা বলে। তো আপনাকে কি এরকম কোনো কেউ কিছু বলেছে যে কেন মানে এই কাজ করছিস বা এই? এটা তো অবশ্যই। সাধারণত আমি যখন মানে ভিডিওর কাজ শুরু করি, মানে ক্লাস 9 থেকে, মানে তখন হচ্ছে প্রফেশনাল ভাবে নেই, অনেকে অনেক ধরনের আজে বাজে কথা বলতো যে কি করতেছে, পাগল ছাগল মানুষ, খালি পাগলামি করে, কি বানায় না বানায়। কিন্তু যখন হচ্ছে একটা ভালো সাকসেসফুল আসে, তখন থেকে সবাই অনেক সম্মান করে, অনেক অনেক। তো আপনার জন্য মেয়ে কে দেখেছে? মেয়ে কেউ দেখে নাই আসলে। বিয়েটা আসলে কেমনে হয়েছে, সুমাইয়া হচ্ছে আমাকে ফেসবুকে নক দেয় হঠাৎ করে। একটা মেয়ে, আমি যখন পেজে যখন টুকটাক ভিডিও করতাম, মানে তখন তো ইনকাম ছিল না, তো একটা মেয়ে আমাকে নক দিয়ে বলে যে আপনি কি প্রেম করেন সরাসরি? আমি বলি না, আমি তো প্রেম টেম করার সময় পাই না, ওরকম কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকি। তো বলে যে আপনি বিয়ে করেছেন? না। কেন, আপনাকে এগুলো কেন বলতে হবে, বিয়ে করছি বা করি নাই? বলতেছে যে আমি আপনার দুইটা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। এই কথাটা আমার কাছে খুবই ইউনিক লাগছে। একটা মেয়ে যাকে আমি চিনি না জানি না বলতেছে যে আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, কিন্তু আপনার দেখে আমার অনেক মায়া লাগে। আপনাকে ভালো লাগে বলতেছি না, কিন্তু আপনাকে দেখে অনেক মায়া লাগে, আমার অনেক কষ্ট লাগে। যখন আপনি পা দিয়ে কাজগুলো করেন আমার খুবই কষ্ট লাগে। তো আমি আপনার দুইটা হাতে সারা জীবন আপনার পাশে থাকতে চাই, আপনি কি আপনার পাশে আমাকে নিবেন? তো এই কথাটা আমি তো আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি ছিলাম, আম্মুকে সব শেয়ার করতাম সব সময়। তো আম্মুকে বলে, আম্মু জানো এই মেয়েটা আমাকে এরকম কথা বলে, ওই মেয়েটা কীরা, মেয়েটার নাম্বারটা নিত, দেখতো মেয়েরা কীরা এরকম কথা কয়তো। তারপর নাম্বারটা নিলাম, ওর সাথে কথা বললাম, আম্মু ওর সাথে কথা বলতো মাঝে মাঝেই। তারপর ধীরে ধীরে আমাদের একটা ভালো বন্ডিং হয়ে যায়। ওর ফ্যামিলি তো ফার্স্টে মেনে নিছিল না, কারণ তখন তো ইনকাম ছিল না আমার। আর ওর ফ্যামিলি বলতো যে একটা ছেলের দুইটা হাত নাই, ও ছিল একভাবে একটাই মেয়ে আর কি, যে তুমি ওরে বিয়ে করবা, তোমারে খাওয়াবে কি, কেমনে চলবা, কি করবা। তো ওর একটা ইন্টেনশন ছিল কি, ও বুঝতো না যে পেজ থেকে ইনকাম করা যায় বা ইনকাম করে। ওর ইন্টেনশন ছিল যে আমার বিয়ের পর ও আমাকে গার্মেন্টসে চাকরি করবে, আমাকে বসায় বসায় খাওয়াবে। মানে এই পরিকল্পনাতে ও আমাকে করে আর কি। ও জানে না যে আমি ইনকাম করবো বা করতে পারবো। তারপর কখনো দেখা যায় কি আমাদের মানে সমাজে কেউ যদি কোনো প্রকারের প্রতিবন্ধী হয়, শারীরিক হোক বা যে কোনো হোক, মানে কেউ কিন্তু মেয়ে বিয়ে দিতে চায় না, প্লাস কোনো মেয়ের সহজে রাজি হয় না। আমরা মুখে অনেক কথা বলি যে একটা ছেলে দেখেন ভিডিও ভাইরাল হচ্ছে, অনেকে অনেক দিনের কথা বলতেছে আমি বিয়ে করবো, কিন্তু দিন শেষে কিন্তু প্রত্যেকটা মেয়েই চায় একটা ভালো সুন্দর ছেলে, মানে যেন ওই মেয়েটার থেকে ছেলেটা পারফেক্ট থাকে। তো এই ক্ষেত্রে ও একদমই ব্যতিক্রম। আর এমনি অনেক মানে মেয়ের মানে অফার পাইছি বা ভালোবাসার কথা বলছে, সিম্পল মানে আফ্রিদি ভাইয়ের সাথে ভিডিও করার পর, ব্লগ করার পর অনেক ধরনের অফার দিছে। বাট কোনো মেয়ে আমাকে এভাবে বলে নাই, বা আমার যখন ভিডিও ভাইরাল হয় তখনও অনেক মেয়ে অনেক ধরনের অফার দিছে, বাট কোনো মেয়ে এই কথা বলে নাই যে আমি আপনার দুইটা হাত হয়ে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। অনেক কথা বলতে পারে দুইটা হাত নাই, তোমাকে কে অফার দিবে, দিছে, সত্যি কথা বলতে দিছে। আমার কাছে অনেক স্ক্রিনশট এখনও আছে, মানে আগে যে মেয়ে ওইভাবে আমার সাথে কথা বলতো, কনভারসেশন, তো ওইগুলো চাইলে আমি দিতে পারবো। অনেক মেয়ে অফার দিয়েছে, বাট এইরকম কথা কেউ কখনো বলে নাই যে আপনার দুইটা হাত হয়ে সারা জীবন আপনার পাশে থাকতে চাই। ওই ফার্স্ট একটা মেয়ে যে আমাকে এই কথাটা বলে। আচ্ছা, তো উনার যে ধরেন যে এই যে একটা মন্তব্য, হ্যাঁ, এটা করেই তো উনি আপনার লাইফে চলে এসেছে, হ্যাঁ, তো এর আগে কেউ আপনাকে কোনো অফার দিয়েছিল কিনা? এর আগে অনেকে অনেক ধরনের অফার দিয়েছে যে তোমার এত কষ্ট, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, অনেক মেয়ে অনেক রকম আশ্বাস দিছে। কিন্তু আসলে সত্যি কথা বলতে বাস্তব জীবনটা অনেক কঠিন।
এতটাও সহজ না। মুখে আমরা অনেক কথা বলি, বাট বাস্তব জীবনটা আসলে অনেক কঠিন। এটা আমরা যারা, আপনি যেহেতু সব জায়গায় যান, ঘুরেন, আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন। বা আপনি যেহেতু অনলাইনে অনেক ভিডিও দেখেন, ফেসবুক দেখেন, আমরা আসলে এগুলো বুঝি যে বাস্তব জীবনটা আসলে এতটাও সহজ না। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আসলে বাস্তব জীবন কতটা কঠিন আপনার অ্যাঙ্গেল থেকে, আপনার কি মনে হয়? অনেক কঠিন, অনেক অনেক। কারণ আমি কোনোদিন ভাবি না যে আমি বিয়ে করব। কারণ আমি দেখি কি যে একটা ছেলের 2টা হাত পা সবই আছে, তারপরে বিয়ের পর বউ থাকে না, সংসার টিকে না, 2 দিন পরে সংসার ভেঙে যায়। আর আমার তো 2টা হাত নাই। ফেসবুকের যে প্রতিষ্ঠাতা তারই তো বউ চলে গেছে, আর তো আমি এই চিন্তা করি যে ওনার মতো যারা বিলিয়ন বিলিয়ন ডলার সে ইনকাম করে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে। আর আমি তো একটা কি মানে যে আমার 2টা হাত নাই, একটা গরিবের ছেলে, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে, বিয়ে করবে, আমার সাথে সংসার করবে? আপনার কি মনে হয় টাকা পয়সাই সব? জীবনে আসলে টাকা পয়সা সব না। সব থেকে বড় কথা হচ্ছে একটা মানুষকে চেনা। সহজে আসলে এটা হয় না। টাকা পয়সা থাকলে সব কিছু আসলে হয় না, এটা বাস্তব কথা। আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু দেখেন আপনার মনে অনেকের শান্তি নেই। ফ্যামিলিগতভাবে সে কোনো একদিক থেকে সমস্যার মধ্যে আছে। তার ওয়াইফ পরকীয়া করতেছে, তার হাজব্যান্ড পরকীয়া করতেছে, কোনো না কোনো এক দিক থেকে সে অশান্তিতে আছে। কিন্তু এই দিক থেকে আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে, আমি আমার পরিবার নিয়ে অনেক অনেক হ্যাপি আছি। ভাবি আসলে কিভাবে তার ফ্যামিলিকে মানিয়েছে? ওর কথা যে আমি যেখানে গিয়ে সুখে থাকতে পারবো, আমি সেখানেই তো যাইতে চাই। তোমরা যদি আমাকে না দিতে চাও, তাহলে আমি এখন আমাকে বিয়ে দিলা, আমি ওইখানে সুখী হতে পারলাম না, তাহলে কিন্তু সারাটা জীবন আমি তোমাদের দায়ী রাখবো। আর আমি এখানে আমার ইচ্ছা মতো যাচ্ছি, তোমাদের কখনো দায়ী রাখবো না। আমি আমার নিজের মতো, আমি যদি সুখে থাকতে পারি, তোমাদের তো সমস্যা নেই। তারপর ফ্যামিলিকে মানানোর পর ওর আম্মু রাজি হয়, বাট ওরা ফ্যামিলির এরকম কেউ রাজি ছিল না। এখনো কি তারা নারাজ? না, এখন তারা প্রচুর সম্মান করে। ওর মুখের দিকে তাকিয়ে আর কি সবাই মেনে নেয়। তারপর একটা যখন ভালো আর্নিং করতে শুরু করি, তখন থেকে তারা অনেক ভালোবাসা দেয়, এবং এখন পর্যন্ত তারা অনেক আমাকে সম্মান করে, অনেক 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 ভালোবাসে। আচ্ছা ভাই, জীবন সঙ্গিনীর উদ্দেশ্যে যদি 2 লাইন বলতেন। আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমার সব থেকে খারাপ সময় একমাত্র তোমাকেই পাশে পেয়েছি, এবং সব সময় ভালোবেসেই যেতে চাই। আর আমি যে এই যে মেয়েদের সাথে ভিডিও বানাই, এটা আসলে তুমি কখনো মাইন্ড করো না, কারণ এটা জাস্ট কন্টেন্ট। আর ভালোবাসাটা তোমার প্রতি সবসময় আছে এবং থাকবে। আপনার সফলতার পেছনে তো আপনার মায়ের অবদান, তো মায়ের উদ্দেশ্যে আসলে 2 লাইন বলুন। মায়ের উদ্দেশ্যে বলতে আসলে আমি তো এক রুমে থাকি, এডিটিং রুমে। আমি এডিটিং করি, সারা রাত এডিটিং রুমে থাকা হয়। যখন মাঝে মাঝে মায়ের কথা মনে হয় কি যে যদি একটু আম্মুকে জড়ায় ধরে একটু ঘুমাইতে পারতাম, বা আম্মুকে যদি বলতে পারতাম আম্মু আমি আপনাকে অনেক ভালোবাসি, মানে এরকম মনে হয় যে আম্মু যদি আমার কাছে কিছু চাইতো, যা চাইতো, আমি যেমন করে হোক তাকে ব্যবস্থা করে দিতাম। এবং মানে সব থেকে বেশি খারাপ লাগে যে আম্মুকে জড়ায় ধরে শুইতে পারি না, এটা হচ্ছে সব থেকে বেশি খারাপ লাগে। কারণ আমি বিয়ের পরেও আমার আম্মুকে জড়ায় ধরে আমি ঘুমাইতাম, সত্যি কথা। যে কারণ মায়ের কোলে আসলে ঘুমাইতে যে কতটা শান্তি আমার জীবনে, মানে ওইটা খুব আমি ফিল করি সব সময়। আমি মানে প্রত্যেকটা সেকেন্ডে ফিল করি যে যদি একটু আম্মুকে জড়ায় ধরে ঘুমাইতে পারতাম। আসলে মা জিনিসটা হচ্ছে অন্যরকম। মা যে কি জিনিস, যার মা নাই একমাত্র সেই বুঝে মায়ের বেদনা। অনেকে আছে আমরা মা থাকতে মায়ের মর্মটা বুঝি না, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি যে যেদিন ভাই আপনার মা থাকবে না, ওই দিন আপনি বুঝতে পারবেন আসলে মা জিনিসটা আসলে কি। তো সেই ক্ষেত্রে ভাবির মতামত কি, যে আপনার ছোট থেকে বড় হওয়ার পেছনে আপনার মায়ের অত মানে একটা অবদান আছে, তো সেই ক্ষেত্রে সে কি বলে? ও বলে যে আসলে এরকম মা আসলে হয় না, যে তোমার মা যে তোমাকে এতটা সাপোর্ট করছে, তোমাকে এতটা ভালোবাসছে। ওকে অনেক ভালোবাসতো, যেহেতু ও আমার 2টা হাত ছিল না, ও সব কিছু মেনে নিয়ে আমার কাছে আসছিল, এর জন্য ওকে অনেক ভালোবাসতো। যে না, আমার সাওয়ালের 2টা হাত নাই, মানে মানুষের কাছে বলতে দেখো আমার সাওয়ালের 2টি হাত নাই, তারপরে এই মেয়েটা আমার সাওয়ালের কাছে আসছে, এটা তো আল্লাহর কাছে অনেক বড় পাওয়া। তো এই জন্য আম্মুকে ও অনেক ভালোবাসতো, আম্মু অনেক সাপোর্ট করতে ওরে, যে এতটা স্যাক্রিফাইস করে আমার কাছে আসছে, এতটুকুই। আচ্ছা, বাবার জন্য কিছু করেছেন? বাবার জন্য সবসময় করা হয়, তার যখন যা লাগে এভরিথিং। আমার আর একটা ভাই আছে, ভাইয়ের কাছে সবসময় থাকে, ভাইয়া দেখাশোনা করে। এর পাশাপাশি তার চিকিৎসা বা বাবদ যত কিছু লাগে আমি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি। তার পরীক্ষা নিরীক্ষা 15,000 20,000 টাকা, তার প্রত্যেক মাসেই 5,000 6,000 টাকা একটা অ্যামাউন্ট লাগে। এমন আমার মাস আছে যে 30,000 টাকা তার পিছনে খরচ লাগে, আমি দেই। আমার কাছে যদি নাও থাকে আমি আমার সেলুন থেকে ধার নিয়ে, কারণ সেলুন টাকা আমার আলাদা থাকে ব্যাংকে, ওইখান থেকে নিয়ে হলে আমি তাকে দিই যতটুকু পারি। কারণ আমার বাবা আমার জন্য হয়তো করতে পারেনি, তা আমারও তো ছেলে আছে 2টা। আমি যদি আমার বাবাকে না করি, আমার ছেলে কি আমার জন্য করবে? কখনোই করবে না।
তো ওই পরিপ্রেক্ষিতে বাবার জন্য সবসময় করার চেষ্টা করি। তার যখন যেটা খাইতে মন চাচ্ছে প্রত্যেকটা দিন তারে ফোন দেওয়া হয়, কী খাইতে মন চাচ্ছে বলেন, আপনার জন্য পাঠাই দিই। আমার যে ক্যামেরাম্যান আছে ওকে দিয়ে পাঠাই দিই যে আব্বুর এটা খাইতে মন চাচ্ছে, এটা নিয়ে যা দিয়ে। আমার শহর থেকে গ্রামের বাড়ি প্রায় 25 কিলোমিটার, ও গিয়ে দিয়ে আসবে। আবার আমি সময় পেলে আমি বাসায় যাব, বাসায় গিয়ে আব্বুকে দেখে আসি। তো ওনার কোনো কিছু আল্লাহর রহমতে কমতি রাখেনি, যেন উনি বলতে না পারে যে আমার ছেলের 2টা হাত নাই বা আমার 2টা ছেলে আমাকে দেখে না। আমার ভাইয়াও দেখে, আমার আব্বু একটু অসুস্থ, তারপরে ভাইয়া প্রচুর সেবা করে আব্বুর। এই মানে যেন উনি কখনো বলতে না পারে যে আমার 2টা ছেলে আমাকে দেখে না, তার যখন যা লাগতেছে সে তখন সব কিছু পাচ্ছে। আচ্ছা, আপনি বললেন আপনার 2টা ছেলে আছে, জি। বাবার 2টা হাত নেই, বিষয়টা আসলে তারা কিভাবে নেয়? ওদেরকে ওইভাবে মেনে নিতে হবে। আমার মেয়ে মাঝে মাঝে বলে, বাবা তোমার হাত নাই। আমি বলি বাবার 2টা হাত, তাহলে বলো কোথায়? ওর 2টা হাত দেখাই দেয়। তোমার আব্বুর চোখ কই? তখন আমার চোখ দেখাবে। যখন তাহলে বলি তোমার বাবার 2টা হাত কই? ওর 2টা হাত দেখে, এই 2টা বাবার হাত। মানে ও মনে করে যে ওর 2টা হাতই ওর বাবার 2টা হাত। তো এই জিনিসটা ভালো লাগে। আর এখন বর্তমান যখন ওরা বড় হবে, যখন ওরা জানবে যে ওদের বাপের 2টা হাত নাই, ওইভাবে ওদেরকে মেনে নিতে হবে। কারণ এটা আসলে মানে আমার তো কিছু করার নাই যে আমার 2টা হাত নাই, কিন্তু ওদেরকে ওইভাবে শিক্ষা দিয়ে বড় করব যে তোমাদের বাবা, আল্লাহ হয়তো তোমাদের বাবাকে দেয়নি, এই জন্য তোমাদের ভালো কিছু রাখছে আল্লাহ তোমাদের জন্য, এই জন্য হয়তো তোমাদের বাবাকে 2টা হাত দেয়নি। এভাবে আর কি ওদের বোঝাতে হবে। আচ্ছা, তো আপনার আসলে আমি লাস্ট জানতে চাচ্ছি যে আপনার ওভারঅল আপনার এখন কি মনে হয় যে আমি এভাবে জন্ম হয়েছি, এখন এটা নিয়ে আপনার কি কোনো ক্ষোভ আছে কিনা? এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো ক্ষোভ নাই। আল্লাহ পাক হয়তো এর মাধ্যমে আমার অনেক ভালো কিছু রেখেছিল বা রাখছে, এই জন্য আমি এত ভালোভাবে চলতে পারতেছি। দেখেন, অনেকের 2 হাত পা থাকার পরও, আমি আমার ফ্রেন্ড সার্কেলের কথা বলি, আমার ফ্রেন্ড অনেকে আছে যারা হচ্ছে ভালো ফ্যামিলি থেকে বিলং করছে। আমি যখন হাই স্কুলে পড়ছি, ওরা অনেক ভালো ফ্যামিলি থেকে বিলং করে পড়াশোনা করছে আমার সাথে। প্লাস ওরা ভালো মানে কেউ গোল্ডেন A+, কেউ হচ্ছে বৃত্তি পাইছে, কেউ A+। তো ওরাও কিন্তু এত কিছু করতে পারে নাই, আমার 2টা হাত নাই। তারপর আমি যতটুকু পড়াশোনা করতেছি বা করছি, আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু করতে পারছি। এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাকে এই অবস্থা থাকার পরও আল্লাহ পাকের অশেষ রহমতে আমি যে এত কিছু করতে পারছি, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আচ্ছা, তো এখন আল্লাহ যদি আপনাকে আরও বেশি কোনো ব্লেসিং দেয়, সেই ক্ষেত্রে আপনি সামনে আরও কি করতে পারবেন বা কি করতে চান সবার জন্য? ইচ্ছা আছে যে, ওইটা বললাম, আমার একটা মাদ্রাসা করার ইচ্ছা আছে। প্লাস আর একটা জিনিস করার ইচ্ছা আছে যে আমাদের মতো যারা আছে এদেরকে নিয়ে একটা সংগঠন করা, যেন এইটাতে আমি একটা ফান্ড করতে পারি। এটা আমি নিজেই করব, কারো কাছ থেকে 1 টাকা নিব না, নিজেই ইনভেস্ট করব, নিজেই দিব, যেন ওই ফান্ড থেকে আমি যেন মানুষকে হেল্প করতে পারি। আমাদের মতো যারা আছে, যারা সুবিধা বঞ্চিত, অনেক কিছু করতে চেয়েও করতে পারতেছে না, তাদের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি, যেন তাদের পড়াশোনার খরচ চালাতে পারি। ইনশাল্লাহ নেক্সট এটা করব। আর একটা জিনিস করার ইচ্ছা আছে যে আমার যে 3টা বাচ্চা, যেন ওরা কখনো বলতে না পারে যে আমার বাবার 2টা হাত নাই, এই জন্য আমাদের জন্য কিছু করে রেখে যেতে পারে নাই। ওদের জন্য একটা ছোটোখাটো একটা বাড়ি করার ইচ্ছা আছে আর কি। সমাজের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন? সমাজের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের মতো যারা আছে একটু আপনারা সাপোর্ট করে দেখেন, আসলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। অনেকেই আছে দেখেন 2টা হাত 2টা পা নাই। আমি বিদেশের একটা ছেলে, হয়তো কোন দেশে যেন ভুলে গেছি, ও কিন্তু স্পিকার, ওর কথা বললে অনেক হিউজ টাকা ইনকাম করে, শুধুমাত্র কথা বলে। ওর হাত তো 2টা হাতও নেই, 2টা পাও নেই। তো উনি যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? আর আপনারা কেন আমাদের সাপোর্ট করতে পারবেন না? একটা রিকোয়েস্ট করবো, আমাদের মতো যারা আছে আমাদেরকে একটু সাপোর্ট করেন, আমরাও চাইলে অনেক কিছু করতে পারি। ধন্যবাদ মিরাজ ভাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের জয় পরাজয়ের গল্প। আজকের অতিথি ছিলেন আমাদের সবার প্রিয় মুখ মিরাজ আফ্রিদি ভাই। নতুন কোনো মুখ, নতুন কোনো গল্প নিয়ে শীঘ্রই ফিরব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সাথেই থাকুন।